আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ন লিগেল শো। ঈদুল আজহার পরে আজ প্রথম আপনাদেরকে আয়ন লিগেল শোয়ের মাধ্যমে দেখা হচ্ছে দর্শক। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। দর্শক, প্রতি সোমবার আমরা আয়ন লিগেল শোতে আমাদের কমিউনিটির খুব কাজে লাগে এমন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। আমরা সাথে রাখি একজনকে সলিসিটর গেস্ট হিসেবে, যিনি আপনাদেরকে অ্যাডভাইস করে থাকেন, আর সেই সাথে আমরা নিয়ে থাকি লাইভ কলস। আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর একটি ডিসক্লেমার যে এখানে আমরা যা কিছু আলোচনা করি সেটি শুধুমাত্র একটি জেনারেল অ্যাডভাইস। আপনার কোনো স্পেসিফিক অ্যাডভাইসের প্রয়োজন হলে অবশ্যই আপনি কোনো কোয়ালিফাইড সলিসিটরের সাথে পরামর্শ করে নেবেন। আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের প্রোগ্রাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউকে ইমিগ্রেশন লয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেটি হচ্ছে প্রাইভেট লাইফ রুট সেটেলমেন্ট। অনেকে প্রশ্ন করে থাকেন যে ব্যাপারটি আসলে কি, কারা করতে পারে, কি ধরনের এভিডেন্সের দরকার হয়, বা কতদিন সময় লাগে, এই সব কিছু আমরা জানবো আজকে এই শোয়ের মাধ্যমে। আপনারা আমাদেরকে দেখতে থাকুন। পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের গেস্ট। আমাদের সাথে আছেন সলিসিটর মিজানুর রহমান। আমরা তাকে ওয়েলকাম করছি। ওয়েলকাম ভাইয়া আমাদের শোতে আসার জন্য। আসসালামু আলাইকুম। আইন টিভির যারা দর্শক, যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম, এবং একসাথে সবাইকে বাসি ঈদ মুবারক। আমরা দর্শকদেরকে জানিয়েছি যে আমরা আজকে প্রাইভেট লাইফ রুট সেটেলমেন্ট নিয়ে কথা বলবো। তো প্রথম কথায় যদি জানতে চাই আসলে এই বিষয়টি কি এবং কারা অ্যাপ্লাই করতে পারে, ভাইয়া যদি বলতেন। আচ্ছা, প্রথমত বলে রাখি, এই আমরা ভেরি বেসিক ডিটেলসে যাব না। মানে এটা নিয়ে চুজ করার মেইন রিজনটা হলো কারণ এখন খুব ভাস্ট অ্যামাউন্ট অফ পিপল এই রুটে সেটেল হওয়ার চেষ্টা করতেছে। কারণ যারা এই দেশে অনেক দিন যাবত আছে, তারা একটা ভালো অ্যামাউন্ট এখন এই রুটাতে অ্যাপ্লাই করছে। এট দ্য সেম টাইম দুইটা রুট, একটা হলো 20 ইয়ার্স রুটে অ্যাপ্লিকেশন, যারা এই দেশে আনডকুমেন্টেড অথবা যাদের ভিসা স্ট্যাটাসে কোনো ইস্যুজ আছে অথবা ভিসা স্ট্যাটাসটা নট ইন টার্মস অফ ইনলাইন, তারা এই 20 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে সবাই চুজ করে। তো দেখা যায় কি, অনেকেই মনে করে যে 20 ইয়ার্স যদি কেউ এই দেশে থাকে এটা অটোমেটিক্যালি সেটেলমেন্ট। এটা আসলে অটোমেটিক্যালি সেটেলমেন্ট হইলো, এখানে কিছু কন্ডিশন থাকে, অনেকের অনেক ডকুমেন্টসের কারণে অনেকেই কিন্তু এটাতে সাকসেস হতে পারে না। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে অনেকেরই কেস এই গ্রাউন্ডে রিফিউজ করে দিচ্ছে, তাদেরকে আপিলে দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু কিছু ইম্পর্টেন্স ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। তো আজকে এইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, এই 20 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট ইমিগ্রেশন প্রাইভেট লাইফে বলা আছে যারা এই দেশে 20 ইয়ার্স যাবৎ ইরেসপেক্টিভ অফ ইমিগ্রেশন স্ট্যাটাস, তারা এই দেশে 20 ইয়ার্স পরে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। মানে যারা হলো যে লফুলি এবং আনলফুলি, হ্যাঁ, মিক্সচার অফ বোথ, তারা এই দেশে 20 ইয়ার্স তারা যদি কমপ্লিট করে, তারা অ্যাপ্লাই করতে পারে সেটেলমেন্টের জন্য। বাট ইটস প্রাইভেট লাইফ, বাট নট অনলি ওর সেটেলমেন্ট, তারা প্রথম ইনিশিয়াল পাবে 2.5 ইয়ার্স। তারা কিন্তু টেকনিক্যালি সেটেল হবে অ্যাট দ্য টাইম অফ 30 ইয়ার্স এই দেশে থাকা অবস্থায়। কারণ 20 ইয়ার্স পরে আপনি ইউ ক্যান গেট লিভ টু রিমেইন। এই লিভ টু রিমেইন হবে আপনাকে আরও 10 ইয়ার্সের জন্য, 2.5 টাইমস 4, দেন ইউ উইল বি সেটেলড। বাট আপনি যে লিভ টু রিমেইন আপনাকে দিবে 20 ইয়ার্স পরে, এইটাও দেখা যাচ্ছে অনেক সময় তারা রিফিউজ করে। এটা কয়েকটা কারণ দেখা যাচ্ছে বেশি রিফিউজ করার। একটা হলো যে আপনি যে 20 ইয়ার্স যাবত এই দেশে আসেন, এই জিনিসটাই কিন্তু অনেকে ক্লিয়ার করতে পারে না। কারণ অনেকেই দেখা যায় কি অনেকভাবে এই দেশে এন্ট্রি, তার এন্ট্রিটা ক্লিয়ার না। তো তার যদি এন্ট্রি ক্লিয়ার না, তার কিন্তু এই দেশে তার এই যে 20 ইয়ার্স আছে, এই জিনিসটা প্রুভ করা তার জন্য কঠিন হয়ে যায়। অথবা সে আসার পরে যে এক্সিট নেয় নাই, যদি ইজ হাইলি আনলাইকলি। বাট অনেকগুলো রিফিউজালে দেখা যায় কি হোমোবিজ পার্টিকুলারলি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, যে আসার পরে যে সে এই দেশে ছিল তার প্রপারলি ক্লিয়ার কোনো ডকুমেন্টস নাই অথবা এভিডেন্স নাই, সেকে দেশের বাইরে গিয়ে যে আবার রি এন্ট্রি করা নাই, তার কোনো রেকর্ড নাই। আচ্ছা, তো এই কারণে যারা এই দেশে আনডকুমেন্টেড স্পেশালি ফর দ্য লিভিং ফর দ্য লাস্ট 20 ইয়ার্স, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান ওর ফ্রম দ্য ফার্স্ট ইয়ার থেকে তাদের প্রতিটা বৎসরের প্রতিটা ইয়ারের এই দেশে ডকুমেন্টেশন, প্রতিটা এই দেশে যে ছিল সে তার টেস্টিমনি, এগুলা গ্যাদার করতে হবে। আচ্ছা, এট দ্য সেম টাইম তার দেশে গিয়ে কেন তার রিসেটেলড হইতে সমস্যা, কেন তার দেশে গিয়ে রিইন্টিগ্রেশনের সমস্যা হবে, এই জিনিসটাও হোম অফিসে এট দ্য সেম টাইম তাদেরকে কনফার্ম করতে হবে এবং এই জিনিসটা প্রুভ করতে হবে। এই যে বললেন 20 ইয়ার্স ডে ওয়ান থেকে, কিন্তু আমরা অনেককে জানি যারা এসছেন এই দেশে ঠিকই, কিন্তু এরপরে তারা পাসপোর্ট চেঞ্জ করে ফেলেছেন, নাম চেঞ্জ করে ফেলেছেন, তখন তাদের ক্ষেত্রে আসলে রেমেডিটা কি? আচ্ছা, এইসব ক্ষেত্রে হয় কি, এটা অনেকেই করে থাকে কমন। ফর এক্সাম্পল, আসছেন মিস্টার এক্স, পরে সামহাও এই দেশে থাকার জন্য অথবা তার স্ট্যাটাসটা রেগুলারাইজ করার জন্য সে মিস্টার ওয়াই নাম দিয়ে অন্য একটা
কেস করে ফেলছে। তো তাদের জন্য যেটা হবে, তারা যদি ডে মিস্টার এক্স হিসাবে এন্ট্রি নেয়, তার কাছে নিশ্চয়ই পাসপোর্টটা আছে মিস্টার এক্সের, অথবা কোনো কপি আছে, অথবা কোনো রেকর্ড আছে, কোথাও না কোথাও কিছু না কিছু আছে। অথবা হোম অফিসে চাইলে কিন্তু আপনি যদি ওই নামে একটা অ্যাপ্লিকেশন করেন, সাবজেক্ট অ্যাক্সেস রিপোর্ট করেন, তখন কিন্তু আপনার রেকর্ডটা চলে আসে যে আপনি কিভাবে এই দেশে এন্ট্রিটা নিয়েছেন, আইদার বাই প্লেন, বাই হোয়াট এভার ওয়ে, হুইচ এভার ওয়ে এন্ট্রিটা। তো তখন যদি আপনার এন্ট্রিটা কনফার্ম হয়, বাট ইট ডাজন্ট মিন যে আপনি কিন্তু এক্সিট নেন নাই। হোম অফিস কিন্তু এই জিনিসটাতে এখন তারা আস্তে আস্তে করছে, তারা জানে যে এখান থেকে আসার পর লোকের এক্সিট করাটা এবং এক্সিট করে রি-এন্ট্রি করাটা বিট ডিফিকাল্ট, বাট স্টিল দে ওয়ান্ট টু পুট দ্য বার্ডেন অন দ্য অ্যাপ্লিকেন্ট। তারা অ্যাপ্লিকেন্টের উপরে বার্ডেনটা দিয়ে দিচ্ছে যে আপনি যে আসছেন এই দেশে, যে আসেন 20 ইয়ার্স, ইউ প্রুভড ইট, ইউ প্রুভ ইউর কেস। তো আপনি যে ফার্স্ট ইয়ারে ফর এক্সাম্পল আপনি যেহেতু আনডকুমেন্টেড, অথবা আপনি আসার সময় যদি রাইট টু ওয়ার্ক না থাকে, অথবা এমন একটা ক্যাটাগরিতে আসছেন, ফর এক্সাম্পল একজন ভিজিট ভিসায় আসছো ইন 2006-এ, তার তো আজকে এখন 20 বছর, সে যে ভিজিট ভিসা আসছে 2006-এ, তার নিশ্চয়ই রাইট টু ওয়ার্ক ছিল না, সে কাজ করে নাই, বাট সামহাউ উই নো দ্যাট হি সার্ভাইভড, সামহাউ সে আইদার রিলেটিভসের হেল্প নিছে, কারো না কারো সাপোর্ট নিছে। তো যে রিলেটিভে সে ওই সময় যে সাপোর্ট হেল্পটা অ্যাকসেপ্ট করছে, তার কাছে রেফারেন্স লেটার আনতে হবে, তার কাছে টেস্টিমনি আনতে হবে। ওই সময় মনে করেন যে 20 ইয়ার্স আগে আসছে, ওই সময় সে যার সাথে ছিল, ফর এক্সাম্পল তার সিস্টারের সাথে ছিল, তার নেফিউ নিস যদি থাকে, নিশ্চয়ই দেয়ার ওয়াজ ভেরি ইয়ং অথবা লিটিল, দে আফটার 20 ইয়ার্স দে আর গ্রোন আপ, তারা ওই ধরনের ছবি কালেক্ট করতে পারে, তার কাছে টেস্টিমনি নিয়ে আসতে পারে। এইসব রেকর্ড তাকে গ্যাদার করতে হবে। তারপর প্লাস আরও কিছু অফিসিয়াল রেকর্ড, ফর এক্সাম্পল কেউ যদি ওয়ার্ক পারমিটে এসে থাকে অথবা স্টুডেন্ট ভিসা এসে থাকে, তো নিশ্চয়ই সে কাজ করছে, ট্যাক্স দিছে, এনআই আছে, যে কয়দিনই তার লিগাল স্ট্যাটাস থাকুক, তো যতদিন পর্যন্ত তার লিগাল স্ট্যাটাসটা আছে বা যা আছে, ওই পরিমাণ তার ডকুমেন্টস তার গ্যাদার করতে হবে, আইদার হোম অফিসের কাছে চেয়ে অথবা পার্সোনাল রেকর্ড কালেকশন করে, রেফারেন্স করুক, সে 100 ফ্রেন্ডস করুক, 20 ফ্রেন্ডস করুক, রিলেটিভস আছে, বিভিন্ন জায়গায় সে বিভিন্ন মসজিদে নামাজ পড়তে গেছে, অথবা সে চার্চে যাইতে পারে, অথবা সে মন্দিরে যাইতে পারে, সে বিভিন্ন উপায়, বিভিন্ন ডকুমেন্টেড থেকে তার টেস্টিমনি আনতে হবে, ডকুমেন্ট আনতে হবে যে সে তাকে চিনে, সেই দেশে ছিল। আচ্ছা, সেটা তো আমরা জানলাম। যদি কেউ লিগেলি আসুক কিন্তু পরে ইলিগাল হয়েছে বা ওভারস্টেয়ার হয়েছে, তাদের কথা আমরা জানি যে অনেকেই আসে আপনার নৌকো দিয়ে, বা ফ্রান্স থেকে যারা আসে বা বোটে করে যে চলে আসে, ওদের ক্ষেত্রে আসলে শুরুটা হয় কখন থেকে এক্স্যাক্টলি? আচ্ছা, ওদের ক্ষেত্রে হয় কি, দেখেন, যারা মোটামুটি আপনার বোটে আসে অথবা লরিতে অনেকে আসে, তো তাদের ক্ষেত্রে হয় কি, যখনই কেউ আসে, দে মেড এন অ্যাপ্লিকেশন টু দ্য ইউকে, একটা অ্যাপ্লিকেশন করে আসার পর আইদার সে অ্যাসাইলাম সিক করে, ওই যে সে অ্যাসাইলাম সিক করলো, এটা শুধু 3 মাসের মাথায় করে, তো তার ডেট কিন্তু টেকনিক্যালি হি ক্যান কনফার্ম যে সে এখানে আসছে, অথবা সে ওই অ্যাসাইলামে যদি বলে থাকে যে আমি এত সালে আসছি, এইভাবে আসছি, ইট ইজ অ্যাকচুয়ালি এ রেকর্ড যে সে এত সালে এসেছিল। তো এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেল তার। তো এইভাবে তার মানুষের শুরুটা কিন্তু দেখেন কারো কারো ক্ষেত্রে যে কোনো একটা কিছুতে শুরু হয়। তো যার কোনো কিছুই থাকে না, সে নিশ্চয়ই জিপি রেজিস্টার করছে অথবা মেডিকেলে গেছে, তো এই রেকর্ডগুলো তার সামহাও কোনো কোনো জায়গা থেকে তার নিয়ে আসতে হবে, অথবা সে কাজ করছে কোথাও, ইলিগালেই হোক, মানলাম তার রাইট টু ওয়ার্ক ছিল না, বাট সামহাও ক্যান রাইট এ রেফারেন্স লেটার দ্যাট সে আসছিল এইখানে, সে তাকে এই হেল্পটা করছে সে, তো তার এই রেকর্ডগুলা নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এভিডেন্স এখানে একটা কি ইস্যু। সেই এভিডেন্স আমরা যদি ধরে নিই যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে একজন এসেছে একটা ভিজিট ভিসায়, সে ছিল 6 মাস যাওয়ার পর সে ওভারস্টে হয়ে যায়, সে আর ফিরে যায় নাই, এখন তার 20 ইয়ার্সের কাছাকাছি হয়ে গেছে। এখন আপনি আমাকে বলুন যে ভিজিট ভিসায় সে এলো, তার তো কাজের রাইট ছিল না, তাহলে তার কি জিপির রাইট ছিল? জিপির থেকে সার্ভিস নেওয়ার রাইট ছিল? সে আসছে যখন ভিজিট ভিসা, কোনো না কোনো একটা কারণে আসছে, রিজনে আসছে, টু অ্যাটেন্ড এ ওয়েডিং অর সামথিং, তো যে কারণে আসছে সে, যে ওয়েডিংয়ে আসুক অথবা কারো ফিউনারালে আসুক বা অসুস্থ একজন আত্মীয়কে দেখার জন্য আসুক, সে কিন্তু তার কাছ থেকে একটা লেটার বা ওই ফ্যামিলির কাছে লেটার নিয়ে আসতে পারে যে আসার পরে সেইখানে ছিল, সে আসতে পারো, সে তার হয়তো জিপি না থাকতে পারে, বাট একটা না একটা সময় পরে দেখেন কেউ এই দেশে যখন থাকেন, আপনি ইউ লিভ ইউর ট্র্যাক, ট্র্যাক থাকে আপনার বিভিন্ন উপায়ে, বিভিন্ন কিছু কারণে আপনার ট্র্যাক থাকে, ফ্যামিলি সাপোর্টে। এই দেশে কিন্তু কেউ সাপোর্ট ছাড়া তো চলতে পারে না, সে আইদার সে কাজ করছে, সে তার নামে কাজ করুক অথবা তার অন্য নামে কাজ করুক, সে ক্যাশেই কাজ করুক, সে তো কাজ তো করছে, সে যেসব জায়গায় এগুলো সে ঘুরছে, যেসব জায়গাগুলো সে কাজ করছে, এখান থেকে সে তো লেটার নিতে পারে। আচ্ছা, এগুলো তার একটা প্রমাণ হতে পারে, সে বিভিন্ন জায়গায় সে ঘুরছে। এখন তো দেখেন, আমরা হয়তো 2006-এ না হোক, 2008, 10, 9 থেকে কিন্তু মোবাইল অ্যাভেলেবল ছিল,
সে ওইখানে ছবিগুলো তো সে রেকর্ডে দিতে পারে। 2006 তো মোবাইল अवेलेबल হ্যাঁ, ছিল, হ্যাঁ। but আচ্ছা, মানে যে কোনো ভাবে প্রুফ রাখা না, হ্যাঁ, যে proof, তার যে কোনো প্রুফ লাগবে যে হি ওয়াজ অ্যাকচুয়ালি ইন দ্য ইউকে ফ্রম লাস্ট 20 ইয়ার্স। তার মেডিকেল যদি যাদের থাকে তাদের সুবিধা, মানে এগুলো পাবলিক রেকর্ড। মেডিকেল বলেন, যারা কাজ করছে বিভিন্ন উপায়ে, এগুলো রেকর্ড, সরকারি রেকর্ড। এগুলোর সাথে তো কেউ কিন্তু আপনার ইয়ে করতে পারে না। যে কেউ একটা লেটার লিখে দিতে পারে যে আই নো হিম ফর লাস্ট 20 ইয়ার্স, হি লিভড দিস টাইম ও দিস টাইম, বাট মেডিকেল রেকর্ড তো আর আপনাকে ইয়ে বলবে না। হ্যাঁ, এটা কিন্তু, সুতরাং জিপি রেকর্ড বা মেডিকেল রেকর্ড যারাই আসে যে কোনো কাজে, তার একটা ট্রেইল রেখে যায়, ওই ট্রেইলটা আপনাকে রিট্রাইভ করতে হবে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন ছিল, জিপি রেকর্ড যদি একবার যদি জিপিতে কেউ রেজিস্টার্ড হয়, তাহলে মাঝখানে যে সে অন্য কোথাও মুভ করলো, মানে ইউকের মধ্যে বা লন্ডনের মধ্যেই ওই জিপি আর সে নিল না, বা পরবর্তীতে সে অন্য কোনো জিপিতে সে রেজিস্ট্রেশন করলো না, তাহলে কি ওই যে শুরুতে সে জিপিতে রেজিস্ট্রেশন করেছিল ওইটা কি কাউন্ট হবে? সে ওইখানে জিপিতে সে কথা বলতে হবে, তার ওখানে যাইতে হবে, আইদার সে লিখেও অথবা তার লয়ার অথবা তার ফ্রেন্ডস ফ্যামিলি হেল্প নিয়ে তাদের সাথে কথা বলতে হবে। সামহাউ দেয়ার উইল বি সামথিং, আসবে। হ্যাঁ, অ্যাটলিস্ট সে যদি ক্লোজডও থাকে, তার জিপি না থাকুক, কোনো না কিছু তো আসবে আপনার। আচ্ছা, এই দেশটাতে এমন, কারণ উই আর ইন 2026, কারণ এই দেশে অনেক আগ থেকে অনেক কিছু রেকর্ড কিপিং প্রপারলি দে মেনটেইন, তো কিছু না কিছু অবশ্যই আসবে, সে টাইম টু টাইম। আচ্ছা, এই জিনিসটা তার জন্য কী হবে, কাজ করবে। কারণ আপনি যদি প্রমাণই না করতে পারেন যে আপনি এই দেশে 20 ইয়ার্স ছিলেন না, তাহলে কিন্তু আপনি ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটা এখানে রিফিউজ করার একটা চান্স থাকে আপনার। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়ে থাকে যে 20 ইয়ার্সের মধ্যে আপনাকে 20 ইয়ার্সের প্রত্যেকটি ইয়ারে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি দেশে ছিলেন, এবং এখান থেকে আপনি একই সময়ে, অর্থাৎ এট এ টাইম আপনি 6 মান্থসের বেশি বাইরে যেতে পারছেন না, এবং টোটাল দেখা যাচ্ছে আপনি যে 550 বা 55 এরকম একটা ফিগারে আপনি বাইরে থাকতে পারবেন না। তাহলে এই বিষয়টা কিভাবে ক্যালকুলেট করা হয়? বা যারা দেখেন, আমরা যাদের নিয়ে কথা বলছি 20 ইয়ার্স, মোস্ট অফ দ্য পারসন ইউ টকিং অ্যাবাউট দেয়ার মানে আনডকুমেন্টেড, অথবা তাদের বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস নাই, তার মানে তারা বেরিয়ে হতে পারে। হ্যাঁ, তারা তো এই জিনিসটা কিন্তু ওয়েল ড্রাফটেড রিপ্রেজেন্টেশন লেটার দিতে হবে আপনাকে, যে সলিসিটার দিবে, তার লিগাল রিপ্রেজেন্টেটিভ দিতে পারে, তো সে নিজে তার পার্সোনাল স্টেটমেন্ট এটা দিতে পারে যে কেন সে কীভাবে আসে, তার ফুল হিস্ট্রি অফ টাইমিংটা সে দিতে হবে এটা। কারণ একটা মানুষ যদি তার আসলে সে ডকুমেন্টসই না থাকে, সো ইটস ভেরি হাইলি আনলাইকলি যে সে দেশের বাইরে যাবে এবং বাইরে থেকে আবার রিএন্ট্রি করবে। বাট হোম অফিস কিন্তু এইগুলো এখন পুল করে, এই ইস্যুগুলো, যেহেতু ইমিগ্রেশন ক্লাইমেট ইজ ডিক্লাইনিং, তারা চাইতেছে যে যত বেশি কম মানুষকে সেটেল করা যায়, যত বেশি কম মানুষকে ভিসা দেওয়া যায়, তারা এটাই তাদের ইন্টেনশন, এটাই তারা চেষ্টা করতেছে এবং সবাইকে স্টপ করার চেষ্টা করতেছে। বাট এজ এ অ্যাপ্লিক্যান্ট হিসাবে আপনার দায়িত্ব হবে ইউ পুট ফরওয়ার্ড ইউর দ্য বেস্ট পসিবল ওয়ে। আপনি আপনার রিপ্রেজেন্টেশন, আপনার রেফারেন্স লেটার্স, পিকচার্স, পাবলিক রেকর্ডস, এগুলো আপনি জমা দিবেন। only then there is a chance of succeed. থ্যাংক ইউ সো মাচ। খুব চমৎকার করে বলছেন। দর্শক, আপনারা শুনলেন, আপনারা এখানে 20 বছর ধরে আছেন, কিন্তু অনেকে আছেন হয়তো প্রথমে আপনারা লিগ্যাল ছিলেন, পরে ইলিগ্যাল হয়ে গিয়েছিলেন। সেই ইলিগ্যাল হওয়াটা আসলে ভয়ের কোনো কারণ নেই, আপনারা স্টিল অ্যাপ্লাই করতে পারেন, প্রোভাইডেড দ্যাট আপনাদেরকে যে 20 ইয়ার্স আপনারা এই দেশে কন্টিনিউয়াসলি ছিলেন, সেই কন্টিনিউয়াস রেসিডেন্স আপনাকে প্রুফ করতে হবে বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে। যদি আপনার কোনো দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরবো, সঙ্গেই থাকুন। আচ্ছা, ও ব্রেক তো দর্শক, আরও একবার স্বাগত আয়ন লিগ্যাল শোতে। আপনারা দেখছেন আয়ন টিভি স্কাই সানলাইট 2। আমরা বিরতির আগে কথা বলছিলাম 20 ইয়ার্স রুল নিয়ে, প্রাইভেট লাইফ রুট সেটেলমেন্ট নিয়ে। সেখানে আমরা বলছিলাম যে লিগালি বা ইলিগালি যারা এখানে থাকেন না কেন, যদি 20 ইয়ার্স পার করতে পারেন, তাহলে আর যদি ডকুমেন্ট প্রোভাইড করতে পারেন, তাহলে আপনাদের একটি সম্ভাবনা রয়েছে যে এখানে সেটেলড হওয়ার। 20 ইয়ার্স রুলসের ক্ষেত্রে অনেকেই যেটা করেন সাধারণত, দেখা যায় যে 20 ইয়ার্স হবার আগেই, যখন 15, 16 বা 17 ইয়ার্সে তারা এটা অ্যাপ্লাই করতে চান, এবং সেই ক্ষেত্রে তারা দেখাতে চান যে তারা মেন্টালি স্টেবল না বা এরকম কিছু। তো এটা আসলে কতখানি ইফেক্টিভ এই অ্যাপ্লিকেশনগুলো মেন্টাল ইলনেস দেখিয়ে, আমরা এখন জানবো সলিসিটর মিজানুর রহমান শিপুর কাছ থেকে। জি শিপু ভাই, প্লিজ। জি, ওয়েলকাম সবাইকে আবার বিরতির পর। আচ্ছা,
এখানে যারা অনেকেই আসলে আনডকুমেন্টেড অথবা ইমিগ্রেশন স্ট্যাটাস ছাড়া ফর লং টাইম 20 ইয়ার্স থাকাটা ভেরি ডিফিকাল্ট না, তো এই ক্ষেত্রে অনেকেই যে চেষ্টাটা করে অথবা ইন্টেন্ড করে আপনার 15 ইয়ার্স 16 ইয়ার্স পরে অ্যাপ্লিকেশন করার, অথবা অনেকে আর্লি করে অন দ্য গ্রাউন্ডস অফ মেন্টাল হেলথ। তো দেখেন কিছুদিন আগে কিন্তু এই জিনিসটা যে এত গ্রোয়িং, বিবিসি প্যানোরামাও কিন্তু এটা তিনি একটা রিপোর্ট করছে যে অনেকেই ফেক মেন্টাল হেলথ অথবা এই জিনিসটার উপরে শুধু স্ট্রেস করতেছে এই দেশে লিগালটা স্ট্যাটাস থাকার জন্য অথবা লিগাল স্ট্যাটাসটা পাওয়ার জন্য এই দেশে। এটা কিন্তু খুবই একটা গ্রোয়িং। আচ্ছা, এখন যারা দেখেন এই প্রমাণ করছে যে মেন্টাল হেলথ, ইয়ে ভেরি রিসেন্টলি 26 মে 2026 একটা কিন্তু কোর্ট অফ আপিলের জাজমেন্ট আসছে। হোম অফিসের একটা কেসকে তারা অ্যালাউড করছে যে ওইটাতে বলছে ওএসবি ভার্সাস সেক্রেটারি স্টেট, এটাতে বলা আছে দেখেন মেন্টাল হেলথ হইলে 3টা কন্ডিশন আপনাকে খুবই ক্লিয়ারলি প্রমাণ করতে হবে। প্রথম কথা হলো সিরিয়াস হইতে হবে এটা, এবং এটা র্যাপিড হইতে হবে এটা, ঠিক আছে, এবং এই ইয়াটা আর হলো এটা ইরিভার্সেবল ডিক্লাইন হতে হবে আপনার হেলথ কন্ডিশনটা। আচ্ছা, মানে ওয়ার্সেন হতেই থাকবে। কারণ এটা এমনভাবে এটা ওয়ার্সেন হবে যেটা আসলে কোনো পজিটিভলি আসার কোনো সম্ভাবনাই নাই। ডেসপাইট অল মেডিকেশন এবং এভরিথিং দেওয়ার পরেও এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা অথবা কোনো সাইন নাই। তো এটা যদি অনলি প্রমাণ করতে পারেন, অনলি দেন দেয়ার ইজ এ চান্স অফ আপনার মেন্টাল হেলথ গ্রাউন্ডে। কারণ এই দিন দিন তারা থ্রেশহোল্ডটাকে আরও স্ট্রিক্ট করছে। এর আগে যে ছিল AM জিম্বাবুয়ে 2020 এর কেসটাতে, এখন 2026-এ এসে এটাকে তারা আরেকটু স্ট্রিক্ট করে ফেললো। মেন্টাল হেলথ বলেন অথবা মেডিকেল গ্রাউন্ডে বলেন, আর্টিকেল 3। তো আর্টিকেল 3টাকে দিন দিন আরও স্ট্রিক্টে নিয়ে যাবে তারা। কারণ এটাতে যেভাবে লোকজন প্লে করার চেষ্টা করছে মেন্টাল হেলথ, অ্যাংজাইটি, ডিপ্রেশন নিয়ে, এই জিনিসটা যাতে লুপহোলটাকে বন্ধ করার জন্যই তারা দেখেন একটা যে নতুন একটা, তারা কিন্তু কিছুদিন পরে পরে নতুন একটা ওয়ার্ড নিয়ে আসে, ইরিভার্সিবল আপনার ডিক্লাইন। মানে এমনভাবে হেলথ কন্ডিশনটা আপনার এমন যে এটা কখনো আর নট কামিং ব্যাক টু ইয়ার নর্মাল পজিশন, এটা কখনো আর এখানে আসবে না এটা। তো এমন যদি থাকে কোনো কন্ডিশন যা আপনার ট্রিটেড হবে না আপনার ব্যাক হোমে, অথবা যদি ট্রিটমেন্ট থাকে, কারণ বেশিরভাগ সময় যে মেন্টাল হেলথের যে রিজনগুলো আসে এটাতে হয় কি জানেন, এগুলো কিন্তু মেন্টাল হেলথ আজকাল সব জায়গাতে মোটামুটি ট্রিটিং আর সামওয়্যার ইন এ ডিফারেন্ট ওয়ে ট্রিটিং করতেছে। এক একটা দেশে একটা রকম, বাট মোস্টলি কিন্তু দে আর ট্রাইং টু ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবল। তো আপনার ট্রিটমেন্ট যদি অ্যাভেলেবল থাকে, ইজ ইট অ্যাক্সেসিবল, তার জন্য কি এটা অ্যাক্সেসিবল কিনা, অ্যাক্সেসিবল হইলে কি দেন কোয়েশ্চেন আসে অ্যাফোর্ডেবিলিটি, এটা আরও পরে। সুতরাং আপনি যদি থাকে, এটা যদি অ্যাক্সেস হয় এবং দেয়ার ইজ এ চান্স অফ গেটিং বেটার অথবা কিউরেবল, ইয়োর কন্ডিশন উইল বি ইমপ্রুভড, দেন কিন্তু আপনার এইখানে আপনি এই কেস ল অনুসারে এখন মেন্টাল হেলথ দিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন না। আপনাকে সামহাউ প্রমাণ করতে হবে যে অবস্ট্রাগলগুলো আছে টু রিইন্টিগ্রেশন, একটা হলো মেন্টাল হেলথ গেল, এট দ্য সেম টাইম আপনাকে প্রমাণ করতে হবে to reintegration to your country of origin will be highly unlikely or it will be impossible. There will be huge obstacles. On আপনি যদি মেন্টাল হেলথ একটা অবস্ট্রাকল দেন প্রমাণ করতে হবে যে মেন্টাল হেলথটা ইজ রিয়েলি সিরিয়াস ইন ইজ গ্রোয়িং। ফর এক্সাম্পল আপনি যখন এই দেশে আসেন, দেন ইউ আর পারফেক্টলি ফাইন হিউম্যান বিং, your mental health, your other physical condition, everything was fine. But by the time growing 10 years, 11 years, 12 years, it get worse, not only one day. For example, আমরা অনেক সময় দেখি কি last 6 months যাবত he is on medication. It is not actually enough. But last 6 months এর মেডিকেশন এই কারণে বলবো এনাফ না, কারণ এটা তো 6 months। লাস্ট আপনি যদি 15 বছর থাকেন এই দেশে, তো লাস্ট 14 years actually you are fine. So why all on a sudden this is happening, either due to your age or due to your circumstances or you are trying to play something? এই কারণে আপনার যে ট্র্যাক থাকতে হবে আপনার, আপনি যদি ওয়ার্স হয়, হ্যাঁ দীর্ঘ সময় ট্র্যাক, এবং এটাকে র্যাপিডলি গ্রোয়িং থাকতে হবে। যেমন ওয়ার্স হচ্ছে আপনাকে তারা যে মেডিকেশন দিচ্ছে, যে অ্যাডভাইসটা দিচ্ছে, যে টকিং থেরাপি, যে থেরাপিগুলো আপনি নিচ্ছেন, ইট ইজ অ্যাকচুয়ালি নট হেল্পিং আপনার কন্ডিশনটাকে। আপনি সোশ্যালি হওয়ার চেষ্টা করতেছেন, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি হেল্পিং। এট দ্য সেম টাইম আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এটা, যে আপনার ইমিগ্রেশন কন্ডিশন অ্যাকচুয়ালি নট ওয়ার্সেনিং। ইয়েস, ইট ইজ এ ম্যাটার। যারা এই দেশে আসলে বিভিন্ন উপায়ে অবভিয়াসলি আনডকুমেন্টেড অথবা রাইট পেপার ওয়ার্ক নট ইউর হ্যান্ড, অবভিয়াসলি মেন্টালি ইউ উইল বি স্ট্রেসড, এফেক্ট হবেন, বাট ইউর ইমিগ্রেশন নট অনলি হ্যাভ দ্যাট এফেক্ট। সো আপনার আদার জিনিসগুলো কিন্তু আসতে হবে, ইয়োর লিভিং স্ট্যান্ডার্ড, your loneliness in the society, not accepted by the society, আপনি এখানে রাইট টু ওয়ার্ক নাই, কাজ করতে পারছেন না, এই জিনিসগুলো কিন্তু সবগুলো আপনি কালেকটিভলি নিয়ে আসতে হবে। অনলি দেন আপনি there is a chance to getting succeed.
মানে তাহলে আমরা এটা বুঝলাম যে হুট করে আমি একটা অ্যাপ্লিকেশন করব আর অ্যাপ্লিকেশনে 6 মাস আগে আমি দেখাবো যে অসুস্থ হয়ে গেছে, তো সেটা কাজ করবে না। না, সেটা অবশ্যই একটা বিশ্বাস করবে, এটা জেনুইন হতে হবে, এবং সেই জেনুইনেসটা প্রুফ হবে তিনটা ক্রাইটেরিয়া। কারণ ওভার দ্য টাইম, কারণ আপনি অল অন এ সাডেন ভালো লোক থেকে ইউ আর গোয়িং মেন্টালি সিকনেস, ডিপ্রেসড, ইয়েস, বাট স্টেপ বাই স্টেপ শুরু থেকে অল্প 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 করে দেন র্যাপিডলি, কারণ ডাক্তার মেডিসিন দিচ্ছে, টকিং থেরাপি, ওয়াই ইট ইজ নট ইমপ্রুভিং, দেয়ার মাস্ট বি সামথিং দ্যাট ইট ইজ নট ইমপ্রুভিং। এই জিনিসটা আপনার এখানে বের হয়ে নিয়ে আসতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না আপনি নিয়ে আসতে পারবেন, জাজ অ্যাপ্লিকেশন রিফিউজ হবে, আপনি ট্রাইব্যুনালে গেলেও এখান থেকে বের হয়ে আসাটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা ফলো আপ কোশ্চেন থাকে, ওই যে 20 বছর হবার আগেই অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে এবং মেন্টাল ইলনেসটা দেখানো হচ্ছে, যদি সাকসেসফুল হয়ও তাহলে কি সে 20 বছর আগেই পেয়ে যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, কারণ সে তো 20 বছর পর তার যে 2.5 ইয়ার্স লিভ টু রিমেইন, সে যদি আর্লি পেয়ে যায় অবশ্যই সে তার আর্লি কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে প্রাইভেট লাইফে 10 ইয়ার্স। আচ্ছা, তাহলে 20 ইয়ার্স তার ওয়েট করতে হবে। হ্যাঁ, ওয়েট করতে হবে। আমরা আরো অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাই যে 20 ইয়ার্স শেষ হয় নাই, 18 ইয়ার্স হয়েছে, বা সে এখনই অ্যাপ্লাই করে দিতে পারছে এবং তার কোনো মেন্টাল কন্ডিশনও নেই। তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো করার পরে দেখতে পাই যে হোম অফিস এখনো কোনো রিপ্লাই করছে না। এটি কেন? তাহলে কি আমাদের কোনো দায়িত্ব থাকে হোম অফিসকে? হ্যাঁ, না, কারণ আপনার যদি টাইম কমপ্লিট না হয়, ফর এক্সাম্পল ইউ আর নট রিচিং ইউর 20 ইয়ার্স, সো অবভিয়াসলি এই অ্যাপ্লিকেশনগুলো যদি আর্লি যে আপনাকে দিবে, তো আপনাকে তো প্রমাণ করতে হবে ওয়াই ইউ নিড দ্যাট নাও। আপনাকে তো এখন যদি প্রমাণ করতে না পারেন, যে আপনি যদি প্রমাণ করে ফেলেন যে ইউ ক্যান নট গো ব্যাক টু ইউর কান্ট্রি, দেয়ার ইজ সাম মেডিকেল কন্ডিশন ওর আদার কন্ডিশনস ফর হুইচ ইউ ক্যান নট, আপনি দেশে ফেরত যেতে পারবেন না। তো এগুলো যদি প্রমাণ করতে পারেন, অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি তাদেরকে আর্লি সেটেলড দিয়ে দেয় বা আর্লি স্ট্যাটাসটা লিভ টু রিমেইনটা চলে আসে, আর্লি চলে আসে। বাট অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনি যদি মেডিকেলি ফিট হন, কোনো যদি রিজন না থাকে, এগুলো আসে না। আচ্ছা, এখানে আরেকটা কথা দেখেন, ইদানিং আরেকটা রিফিউজালে এই ওয়ার্ডগুলো অনেকেই দেখেন যারা এই দেশে থাকে, সার্ভাইভ করার জন্য কাজ করে বিভিন্ন জায়গাতে, তারা ইমিগ্রেশন দ্বারা এনকাউন্টার্ড হয়, তারা ডিটেনশনে যায়, পরে বেইল নেয়। ইদানিং কিন্তু রিফিউজালের ক্ষেত্রে আমরা দেখি যে সে যে এই দেশে ছিল 20 ইয়ার্স, হি ওয়াজ নট অ্যাকচুয়ালি কমপ্লাইং উইথ দ্য ইমিগ্রেশন কন্ডিশনস অর বেইল। অনেকে কিন্তু বেইল দেয়, রিপোর্টিং এর জন্য দেয়, তো অনেকে কিন্তু এটাকে লাইটলি নেয়, অথবা দে নট মেইনটেইনিং, হয়তো 2 সপ্তাহ গেল, দেন সে আর গেল না, বা 1 মাস গেল, পরে গেল না। পরে এই জিনিসগুলো কিন্তু এখন নিয়ে আসতেছে হোম অফিস টু ব্লক দ্যাট অ্যাপ্লিকেশন, যে আপনি যখন এই দেশে ছিলেন বা এই দেশে আসেন, ইউ আর নট অ্যাবাইডিং বাই দ্য ল, অথবা আপনি লর মাধ্যমে অ্যাভয়েড না, বা ল আপনি মানতেছেন না, তারা যে আপনাকে কন্ডিশনটা ইম্পোজ করছে আপনার উপরে, এই কন্ডিশনটা আপনি ফুলফিল করেন নাই। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু রিফিউজালের জন্য একটা কি রিজন হয়ে যায়, নন কমপ্লায়েন্স অফ দ্য রুলস এন্ড রেগুলেশনস। আচ্ছা, তাহলে এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এগুলো এখন একটু ওরা বড় করে দেখছে, আগে যেগুলোকে হয়তো বা ওভারলোক করে যেত। আচ্ছা, যেটা বললেন, আমরা 20 বছরের রুটে এরকমও আমরা অ্যাপ্লিকেশন দেখেছি যে এক ভদ্রলোক আছেন, তার ওয়াইফ মেন্টালি হ্যান্ডিক্যাপড, সে অ্যাপ্লাই করেছেন, যেহেতু তার কোনো কাজের পারমিশন ছিল না, তার ফ্যামিলি ফ্রেন্ডস তাকে সাপোর্ট করতো, আর হচ্ছে সে বাসাতে যে আছে, যে তারা দুজন তো দেখাতে হয় যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে, যে সে তার ওয়াইফের সাথে ছিল, যেহেতু সে মেন্টালি হ্যান্ডিক্যাপ, তার ওয়াইফ সে তার পাসপোর্টও ছিঁড়ে ফেলে, এবং ভদ্রলোকের 3-4টা পাসপোর্ট আছে, এবং এক একটা জায়গায় তার নামটা হচ্ছে এক এক রকম। এখন তার অ্যাপ্লিকেশন সে করলো, বাট সে এখনো পর্যন্ত সে কোনো রিপ্লাই পাচ্ছে না। সো এই জিনিসটা আসলে মানে কিভাবে কি করা যায়? এখন এমন যদি কেউ করে থাকে, মনে করেন সে বিভিন্ন নাম নেওয়ার চেষ্টা করছে, তারা অথরিটিকে টেকনিক্যালি সে ট্রাইং টু ডিসিভ করার চেষ্টা করছে, দিস ইজ ক্লিয়ার এনাফ। এখন যদি সে যদি ইফ ই কনফার্ম, যে সে যদি এটা বলে এবং সে যদি অ্যাকনোলেজ করে যে অ্যাকচুয়ালি অনলি বিকজ অফ লিগ্যাল স্ট্যাটাস এই দেশে থাকার জন্য সে কাজটা করছে, হি ডাজ নট হ্যাভ এনি আদার ইন্টেনশন, তার ইন্টেনশন ছিল না, দেন সেক্রেটারি অফ স্টেট তাকে বিনয়ী হয়ে একটা গ্রান্ট করলে গ্রান্ট করতে পারে, অথবা রিফিউজও করতে পারে। এটা কারণ কি জানেন, ইউ আর ইন্টেনশনে ডিসিভড, আপনি একবার ডিসিভ করছেন, আপনি যদি রিপিটেডলি ডিসিভ করেন অথরিটিকে আপনি দেশে রেগুলারাইজ থাকার জন্য অথবা স্টে করার জন্য, দেন এটাও তো কিন্তু ব্রিচ অফ কন্ডিশন, এটা কিন্তু ব্রিচ অফ ল। তো এইসব ক্ষেত্রে সে যদি কনফার্ম করতে পারে, তো বলতে পারে যে নট অনলি হি ইজ ইনভলভ, সামওয়ান অ্যাকচুয়ালি কনভিন্সড হিম টু ডু দ্যাট। সো সে যদি ফুললি একটা প্রপার ডিসক্লোজার দেয়, তার স্টেটমেন্ট দেয়, তো এইসব ক্ষেত্রে অনেক সময় দেখছি হোম অফিস যেহেতু তার লং টাইম এবং দেয়ার ইজ সাম কম্পেলিং সার্কামস্টেন্সেস যদি থাকে, দেন হোম অফিস চাইলে তাকে এই ডেসপাইট হ্যাভিং দিস মানে ব্যাড ইমিগ্রেশন হিস্ট্রি, তা চাইলেও তাকে লিভ টু রিমেইন গ্রান্ট করতে পারে। এবং যদি লং টাইম হয়ে যায় পেন্ডিং, অনেক সময় হয় কি স্পেশালি যে লং টাইম পেন্ডিং অ্যাপ্লিকেশনটা যারা ফি ওয়েবার করে,
তাদের অ্যাপ্লিকেশনগুলো একটু লং টাইম পেন্ডিং। এর বাইরে কিন্তু হোম অফিস তারা প্রম্পটলি ডিল করার চেষ্টা করতেছে অ্যাপ্লিকেশনগুলো। আচ্ছা, তাহলে ওই যে ফি ওয়েভারের কথা বললেন, তাহলে ফলো আপ একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে কেউ যখন অ্যাপ্লিকেশন করে, তো অ্যাপ্লিকেশন আগে কি ফি ওয়েভারটা করবে না অ্যাপ্লিকেশনের সাথে করবে? না, ফি ওয়েভার অবশ্যই আপনাকে আগে করতে হবে। আগে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করবে, দেন মূল ফি অ্যাপ্লিকেশন ওয়েভার করবে। অনলি দেন ইফ দে অ্যাকসেপ্ট দ্য ফি ওয়েভার অ্যাপ্লিকেশন, দেন আপনি আপনার মূল অ্যাপ্লিকেশনটা করবেন। কারণ ফি ওয়েভার কিন্তু একটা রিকোয়েস্ট, ইট ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন ইটসেলফ। সো আপনি যদি রিকোয়েস্ট করতে পারেন এই দেশের সরকারের কাছে, সেক্রেটারি অফ স্টেটের কাছে, যে ইউ আর নট অ্যাকচুয়ালি ইউ আর ডেস্টিটিউট অর ইউ আর গোয়িং টু বি ডেস্টিটিউট, যদি আপনি ফিটা রিলেভেন্ট যে ফি আছে এটা পে করেন, অনলি দেন কিন্তু তখন আপনার তারা ডিসাইড করবে যে আসলে ইন টার্মস অফ আপনার কন্ডিশন অনুসারে, আপনার ফিনান্সিয়াল, আপনার যে আদার যে কন্ডিশন আছে, বা দ্য পার্সন যারা আপনাকে হেল্প করছে এই থ্রু আউট ইউর জার্নি, তো ওয়েদার দে আর এবল টু হেল্প অর নট, তারা কি আপনাকে এই ক্ষেত্রে এখন হেল্প করতে পারবে কিনা, এগুলো কনসিডার করে অনলি দেন ফি ওয়েভার করবে। কারণ এখন আমরা রিসেন্টলি দেখছি এখন একটা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করার পরে আপনার 4 মাস 5 মাস চলে যায় তাদের ডিল করতে। কারণ এখন হিউজ অ্যামাউন্ট অফ ফি ওয়েভার অ্যাপ্লিকেশন ইজ লজিং, কারণ হিউজ অ্যামাউন্ট অফ পিপল আর আন্ডার ইমিগ্রেশন সিচুয়েশন, অনেকে তার স্ট্যাটাসটা রেগুলারাইজ করার জন্য তারা সবাই হুড়িদুড়ি করে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করতেছে। তো অ্যাপ্লিকেশনের ফার্স্ট স্টেপ দেখা যায় কি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন, কারণ অনেকে ডেস্টিটিউট, তো ফি ওয়েভার অ্যাপ্লিকেশন। এই কারণে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন যেহেতু গ্রোয়িং হইতেছে, তারা নতুন নতুন স্ক্রুটিনি করতেছে, মোর প্রেশার অন দ্য অ্যাপ্লিক্যান্ট তারা দিচ্ছে তারা এটা। কারণ অনেকে দেখা যায় যে 18 বছর পর্যন্ত হয়তো বা কোনোভাবে না কোনোভাবে লিগ্যাল ছিল, এখন সে 20 বছরের ওটাকে কমপ্লিট করার জন্য সে একটা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করে দিল, কারণ তার ইচ্ছে হচ্ছে যে সে 20 বছরের অ্যাপ্লিকেশনের যে রুটটা ওটা সে করবে, অ্যাভেল করবে। সেই ক্ষেত্রে ওই যে সে অ্যাপ্লিকেশনটা করলো ফি ওয়েভারের জন্য, তাহলে কি সে ওই যতদিন পর্যন্ত তার রেজাল্টটা না আসছে সে তার লিগ্যাল স্টে উইল বি কনসিডার্ড, এটাকে কাউন্ট করা হবে তার লিগ্যাল স্টেটা, তাহলে তার ডে হি সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন, এটা কাউন্ট হবে, এটা নিয়ে কোনো ইস্যু থাকবে না। এটা অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন যে 20 বছরের রুটে আসলে কি ধরনের এভিডেন্সগুলো দিতে হয়, আর সময় মতো দিতে না পারলে আরও অন্য কিভাবে আপনি 20 বছরের রুটের অ্যাপ্লিকেশনে সাকসেসফুল হতে পারেন। আমরা এই পর্যায়ে গিয়ে কথা বলবো। আমরা বলছিলাম যে আমাদের পোস্টারে ছিল যে 7 ইয়ার চাইল্ড অ্যাপ্লিকেশন, ওটা নিয়েও কথা বলবো। সো আমরা শুরু করছি সে বিষয়টি নিয়ে। শিপু ভাই, যে 7 ইয়ার চাইল্ড অ্যাপ্লিকেশন, এটি আসলে কি, কারা করতে পারে এবং কি কি ডকুমেন্ট লাগে? আচ্ছা, 7 ইয়ার্সের দেখেন দুইটা ক্যাটাগরি। একটা হলো যারা এই দেশে জন্ম, আফটার 7 ইয়ার্স তারা দে উইল গেট সেটেলমেন্ট, তারা অ্যাপ্লিকেশন করবে সেটেলমেন্টের জন্য সরাসরি। আর যারা বাংলাদেশ থেকে অথবা আউট অফ কান্ট্রি, যেহেতু আমরা ইয়েতে আসছি, আমরা যারা আউট অফ কান্ট্রি যাদের বার্থ, তারা এখানে আসার 7 ইয়ার্স পরে তারা অ্যাপ্লাই করতে হবে লিভ টু রিমেইন এর জন্য। আফটার 7 ইয়ার্স দে উইল অ্যাপ্লাই ফর দ্য লিভ টু রিমেইন। ঠিক আছে, তো এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি। ঠিক আছে, তো যারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু যারা এই দেশে জন্ম, ফর এক্সাম্পল দেয়ার ইজ এ বার্থ সার্টিফিকেট, এটা কনফার্ম হি ইজ রেজিস্টার্ড। তো যারা বাই দ্য টাইম 7 ইয়ার্স রিচ, এই দেশে একটা বাচ্চা কিন্তু 3.5 থেকে, অনেকে কিন্তু 2 থেকে নার্সারি স্কুল যাওয়া শুরু করে, এবং এই দেশে একটা বাচ্চা জন্মের পরে কিন্তু তার মেডিকেল রেগুলারলি উইথ দ্য জিপি, উইথ ডেন্টিস্ট রেগুলারলি কিন্তু তার ফলো আপ আছে। ঠিক আছে, তারপর ধরুন একটা বাচ্চা যখন তো সে তো একা না, নিশ্চয়ই ফ্যামিলির সাথে সে উইথ ফ্যামিলি রিসাইড। তো ফ্যামিলি থাকা মানে ফ্যামিলির সাথে তার সোশ্যালাইজিং, তার ফ্রেন্ডস, এটা তো স্কুলের ফ্রেন্ড, এর বাইরে তার গেলো সোশ্যাল সার্কেল। ঠিক আছে, এর বাইরে অনেক বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সুইমিং, ক্যারাটে, বিভিন্ন জায়গায় সেই হিজ ইনভলভ, সামওয়ান মেবি ইনটু সিঙ্গিং, সামওয়ান রাইটিং, ইয়ং রাইটার্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু যখন 7 ইয়ার্সের অ্যাপ্লিকেশনটা করবেন, আপনার এখানে দুইটা কন্ডিশন আইন ইমিগ্রেশন লতে বলা আছে। একটা হলো দ্য চাইল্ড মাস্ট রিসাইড ইন দ্য ইউকে ফর 7 ইয়ার্স। এটি হলো এই যে 7 ইয়ার্স পরে ইট উইল বি আনলফুল তাকে এই দেশ থেকে বের করে দেওয়াটা। তো যে বাচ্চাটা এখানে জন্মগ্রহণ করলো, 7 ইয়ার্স হলো, তার বাবা মার স্ট্যাটাসের কোনো দিকে মানে না, স্ট্যাটাস বাবা মার স্ট্যাটাসটা ইরেসপেক্টিভ। ওকে, তাহলে বাবা মা যদি একজন ইলিগালও হয় কোনো সমস্যা নেই, বাবা মা দুইজন যদি ইলিগাল হয় এখানেও কোনো সমস্যা থাকবে না। বাচ্চা যে এখানে 7 বছর, এখানে জন্ম, এখানে 7 বছর আছে, সে স্কুল আছে, তার সবকিছু এসজিপি, দ্যাট ইজ ইউনিট অ্যাকচুয়ালি। তাহলে বাচ্চা তো পেলো 7 ইয়ার্সে, তাহলে বাচ্চার বাবা মারাও পাবে। যেহেতু বাচ্চার বাবা মা, আপনি একটু আগেই বলছেন, দে ডোন্ট হ্যাভ এনি লিগ্যাল স্ট্যাটাস, সো দে উইল গেট এ লিভ টু রিমেইন।
সরি লিভ টু রিমেইন, ওকে, হ্যাঁ, বাচ্চা কারণ আপনি সেটেলমেন্ট পেয়ে যাচ্ছে আর as a- বাবা মা পাচ্ছে লিভ টু রিমেইন। হ্যাঁ, এজ এ প্যারেন্টস হিসাবে আপনি লিভ টু রিমেইন পেয়ে যাবেন এজ এ প্যারেন্টস। ইভেন ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ এ স্ট্যাটাস ইন আ ডিফারেন্ট ক্যাটাগরি, স্টিল যদি চান এজ এ সেটেলড চাইল্ড হিসাবে, সেটেলড চাইল্ডের প্যারেন্টস হিসাবে আপনি ইউ ক্যান গেট এ লিভ টু রিমেইন। অর ফার্দার লিভ টু হ্যাঁ, রিমেইন, ফার্দার লিভ টু রিমেইন, ঠিক আছে। আর এই 7 ইয়ার্স এর অ্যাপ্লিকেশনটাতে দেখেন আপনার সেটেলমেন্টে মেইন যে জিনিসটা ফোকাস আপনার বার্থ সার্টিফিকেট, আপনার আদার রিলেভেন্ট ডকুমেন্টসের মধ্যে আসে আপনার ফুল জিপি রেকর্ড ও লেটার ফ্রম দ্য জিপি, আপনি স্কুল, আপনি যেসব জায়গাতে স্কুলে গেছেন, আপনি স্কুল চেঞ্জ করেন, প্রতিটা স্কুল থেকে তার স্কুলের লেটার, তার অ্যাটেন্ডেন্স রিপোর্ট, তার এই দেশে যখন স্কুলে যখন বাচ্চারা যায় দেখবেন এভরি উইকলি কোয়ার্টারলি দে প্রেস, যারা বাচ্চাদেরকে উৎসাহ করে, বিভিন্ন প্রাইজ, বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, ঠিক আছে, অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, এই অ্যাচিভমেন্ট সার্টিফিকেটগুলো আপনি অ্যাডাপ্ট করবেন। এর বাইরে সে যদি অন্য কোনো এক্সট্রা কারিকুলামে, ফর এক্সাম্পল সে যদি উইকেন্ড মস্কে যায়, উইকেন্ড মস্ক থেকে একটা লেটার নিয়ে আসতে পারেন যে এই চাইল্ড এখানে অ্যাটেন্ড করতেছে। সে যদি অন্য কোনো গ্রুপসে গান গায়, সে ওইখান থেকে লেটার নিয়ে আসতে পারেন। সে যদি ক্যারাটিতে যায়, ওই ক্লাব থেকে একটা লেটার নিয়ে আসতে পারেন আপনি। ওই লেটারগুলো কি প্রুফ করবে যে সে এখানে ছিল, হ্যাঁ, আছে, সে যে ইনভলভ অ্যান্ড হি ইজ অলসো নট অনলি সেই দেশের জন্ম, সে এই দেশের কালচারের সাথে অ্যাডপ্টেড, এই জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই 7 ইয়ার্সের রুলটাই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই কারণে, বিকজ দে এজিউম অথবা ধরে নেওয়া হয় একটা বাচ্চা যদি এসে 7 ইয়ার্স থাকলে সেই দেশে অ্যাডপ্টেড, এই আইন দ্বারা, এই তার কালচার দ্বারা হি ইজ অ্যাডপ্টেড, ব্রিটিশ কালচারের সাথে ডিপলি রুটেড হয়ে যাচ্ছে। রুটেড, হ্যাঁ। আচ্ছা, এই যে জিনিসগুলো আপনি আসবেন, এটা কনফার্ম ইটস রুটেড, ঠিক আছে। অনেক ক্ষেত্রে হয় কি, অ্যাপার্ট ফ্রম মেডিকেল অ্যান্ড জিপি অনেকগুলো এভিডেন্স সম্ভব হয় না, কারণ হলো কি অনেক সময় যেসব এই যে অ্যাপ্লিকেশনগুলো মোস্ট অফ দ্য প্যারেন্টস আর দেখা যায় কি ইলিগেল, অথবা তাদের ইমিগ্রেশন কোনো ইস্যুস আছে। তো যাদের ইমিগ্রেশন ইস্যুস আছে তারা অবশ্যই দে আর ফিনান্সিয়ালি বিট অফ ভালনারেবল। তো এটা থাকার কারণে দেখা যায় কি তারা যে এক্সট্রা যে ইয়েগুলা কারিকুলাম বা অনেক কিছু থেকে দে আর প্রিভেন্টেড, অথবা তারা এখানে পারতেছে না। বাট এই যে জিপি আর আপনার স্কুলের লেটার এবং তার বার্থ সার্টিফিকেট এবং ওয়েল প্রেজেন্টেড ড্রাফটেড রিপ্রেজেন্টেশন লেটার উইল বি এনাফ টু কনফার্ম ইজ সেটেলমেন্ট, তার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, সেটা তো হলো যে বাচ্চাটি এখানে বর্ন হয়েছে, আর যে বাচ্চা এখানে বর্ন হয় নাই, অন্য কোনো দেশ থেকে এসছে কিন্তু 7 বছর থাকলো, 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এট দ্য টাইম অফ এইজে সে আসছে একটা বাচ্চা, না তার এখন আমরা এট দ্য এজ অফ হিজ 10 ইয়ার্স, যে বাচ্চাটা 3 বছর বয়সে আসছে, 7 বছর পর তো তার 10 ইয়ার্স না, তো 10 ইয়ার্স পরে সে তখন লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করবে। আচ্ছা, বিকজ লিভ টু রিমেইন জন্য অ্যাপ্লাই করবেন, ওই অ্যাপ্লিকেশনে দেখেন একটু বিট অফ এটার সাথে এটার তফাৎটা হলে কি জানেন, ওইখানে তার ইয়াটা আরও বেশি প্রমাণ করা লাগবে যে ওয়াই হি ক্যান নট গো ব্যাক টু হিজ কান্ট্রি অ্যান্ড রিসেটেল ও রিস্টার্ট হিজ লাইফ। তো এখানে দেখেন প্রমাণ করতে হবে যে সেই যে স্কুলে গেছে, স্কুলের তার অ্যাচিভমেন্টগুলো, এটাতে ফোকাস করতে হবে, স্কুলে সে অ্যাটেন্ডেন্সটা, হাউ প্যারেন্টস আর হেল্পিং হিম টু ডু ইট দ্যাট। অলসো সামটাইমস যখন অনেক প্যারেন্টসরা অ্যাপার্ট ফ্রম জিপি অর মেডিকেল রেকর্ডের বাইরে অনেক সময় একটা ইন্ডিপেন্ডেন্ট সাইকিয়াট্রিস্টের মাধ্যমে একটা রিপোর্ট নিয়ে আসেন যে বাচ্চার অ্যাডাপ্টিবিলিটি, তার থিঙ্কিং ইজ রুটেড টু দ্য ব্রিটিশ কালচার। তো এই জিনিসগুলো অনেকেই সাজেস্ট করে, আমরাও সাজেস্ট করি, যারা বাংলাদেশ থেকে আসছে, যে ওভারসিজ চাইল্ড লিভিং ইন দ্য ইউকে ফর 7 ইয়ার্স, তাদের জন্য আপনি মেডিকেল রেকর্ডের সাথে সাথে চাইলে আপনি একটা সাইকিয়াট্রিস্ট একটা রিপোর্ট দিতে পারেন যে হোয়াট ইজ ইজ থিঙ্কিং, হোয়াট ইজ এবিলিটি, এবং আপনাকে ফোকাস করতে হবে তার সাকসেসের প্রতি। তো যে বাচ্চাটা এখানে জিসিএসসি দিচ্ছে ফর এক্সাম্পল, যারা একটু গ্রোন আপ হয়ে আসছে, তার জিসিএসসির রেজাল্টটা আপনি ফোকাস করতে পারেন, যে বাচ্চাটা এখানে যে রিসোর্সটা সে তার সামনে ছিল, হি ইউজ দ্য রিসোর্সেস, এবং সে নিজেকে প্রমাণ করছে ডেসপাইট হ্যাভিং প্যারেন্টসের ইমিগ্রেশন হিস্ট্রি, ডেসপাইট হ্যাভিং ইমিগ্রেশন অর ফিনান্সিয়াল ক্রাইসিস, হি ওভারকাম all the situation despite having immigration and health issues his parents, এই বাচ্চাটা তার ক্লাসে অ্যাটেন্ডেন্সে টপ ছিল। আপনাকে ফোকাস করতে হবে, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা বাচ্চা যদি এই দেশে থাকে, আপনাকে তো বলতে হবে যে বাচ্চারা বাংলাদেশে গিয়ে আবার নতুন করে লাইফটা স্টার্ট করতে পারবে না, সে কি কি অবস্টাকল, কারণ যে বাচ্চাটা ফ্রম ভেরি মাইনর টু 7 ইয়ার্স মনে করেন, বা 1 ইয়ারও যদি কেউ আসে, অনেক বাচ্চারা 1 ইয়ারে আসলে তার 8 আসতে আসতে অনেক সময় সে দেখা যায় কি প্যারেন্টসরা অনেক সময় বাংলায় কথা বলে কি বলে না, বাচ্চারা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ ধরতে পারে না, অনেকেই কিন্তু আছে এমন। তো এটা কিন্তু তার জন্য একটা ব্যারিয়ার, ঠিক আছে। তারপর গোয়িং ব্যাক টু বাংলাদেশে গেলে তারও সেম এডুকেশনটাতে বাপ মা ওয়েদার দেখেন এফোর্ড অর নট, এগুলো কিন্তু ইস্যু। এই কারণে ফোকাস থাকতে হবে তার অ্যাচিভমেন্ট, তার ইনভলভমেন্ট ইন দ্য সোসাইটি, আপনার ইনভলভমেন্ট উইথ দ্য সোসাইটি উইথ হিম, আপনি কি তাকে কখনো খেলা দেখতে নিয়ে গেছেন, সে কোথায় কোথায় গেছে, হাউ হি ইজ ইনভলভ উইথ দিস সোসাইটি ইনক্লুডিং ইয়োর সেলফ, এই জিনিসগুলা এখানে আসে, এবং এই জিনিসগুলাই দেখবেন তারা খুঁজে,
এবং এইগুলা যারা যে যত বেশি ক্লিয়ারলি প্রমাণ করবে বা ডকুমেন্টেড সাবমিট করবে, তখন এই অ্যাপ্লিকেশনগুলো খুব তাড়াতাড়ি সুন্দর করে হোম অফিসের ডিসিশন দিতে ইজি হয়। আচ্ছা, আদারওয়াইজ অনেক সময় যে দেখা যায় কি অনেকেই বলতেছে যে 7 ইয়ার্সের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজড হয়ে যায়। ইয়েস, রিফিউজড হয় বিকজ ইউ ডিড নট প্রোভাইড এনাফ ডকুমেন্টস অর এভিডেন্স দ্যাট দিস চাইল্ড, there is the expectation, legitimate expectation by law that this child will be settled in the UK, অথবা তাকে সেটেলমেন্টটা গ্রান্ট করতে হবে। তো ইট ইজ আমাদের ফেইলার অথবা যে অ্যাপ্লিকেশন তার ফেইলার নট টু প্রোভাইড রাইট ডকুমেন্টস ফর দ্য সেটেলমেন্ট। খুবই চমৎকার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কি সুখবর, যাদের বাচ্চা রয়েছেন এবং যারা 7 বছর ধরে যাদের বাচ্চা এই দেশে থাকছেন, যদি অন্য দেশ থেকে এসে থাকেন, অথবা যাদের বাচ্চা এখানে বর্ন হয়েছেন এবং টানা 7 বছর ধরে এই দেশে থাকছেন, তাদের বাবা মায়ের জন্য বিশাল একটি সুখবর যে আপনারা 7 ইয়ার চাইল্ড অ্যাপ্লিকেশন রুটে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনারা যদি সেখানে সঠিক ডকুমেন্টটি প্রোভাইড করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার বাচ্চার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং সেই ক্ষেত্রে বাচ্চা যখন সাকসেসফুল হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশনে, সেই ক্ষেত্রে বাবা মারও রয়েছে বিরাট একটি সুযোগ এখানে থাকার। এই যে ভাই আপনি যেটা বলছিলেন 7 ইয়ার্স রুটে যদি বাচ্চা অন্য দেশ থেকে আসে, তার বাচ্চা লিভ টু রিমেন পাচ্ছে, সেই ক্ষেত্রে তার বাবা মাও লিভ টু রিমেন পাবে। তাহলে ওই লিভ টু রিমেনটাকে সেই 10 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। এখন ইমাজিন কেউ যদি দেশে লিগাল থাকে, ইমাজিন একটা হাইপোথেটিক্যাল সিনারিও আমরা ডিসকাস করি, সামওয়ান ইন দ্য ইউকে ফর এক্সাম্পল কেয়ার ওয়ার্কার, ওয়ার্ক পারমিট আছে না, ইজ লিগাল, বাট সামহাও আফটার 5 ইয়ার্স মনে করেন তারা সেটেল হইল না, অথবা স্টুডেন্ট এখন ওয়ার্ক পারমিটে আছে, তারা ফিউচার জানে না, বাট ইন দ্য মিন টাইম যদি বাচ্চাটার 7 ইয়ার্স হয়ে যায়, স্টুডেন্ট পিএসডাব্লিউ সব কিছু মিলে, তো যখনই কিন্তু বাচ্চা পেয়ে যাবে, দ্য প্যারেন্টস কিন্তু তারা এট দ্য সেম টাইম পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো যে প্যারেন্টসটা 7 ইয়ার্স যাবৎ লিগালি আছে, সে যদি 2.5 পায়, টেকনিক্যালি হি কমপ্লিট হিজ 10 ইয়ার্স অলমোস্ট লফুল রেসিডেন্স। তো প্যারেন্টস কিন্তু এট দ্য টাইম অফ আফটার 10 ইয়ার্স প্যারেন্টস কিন্তু চাইলেই তখন আইএলআর অ্যাপ্লাই করতে পারে অন দ্য বেসিস অফ দেয়ার লফুল রেসিডেন্স। of child residence or their residence, তারা যদি প্রথম ডে 1 থেকে তারাও যদি লফুলি লিগাল থাকে, আর যারা লফুলি লিগাল না তাদেরকে আরো 10 ইয়ার্স এক্সট্রা ওয়েট করতে হবে ফ্রম দেয়ার ফার্স্ট অ্যাপ্লিকেশন টু নেক্সট 10 ইয়ার্স, যে তারা এই দেশে লফুলি, এবং দেন তারা সেটেলমেন্ট পাবে। তো প্যারেন্টসের জন্য যারা এই দেশে আনডকুমেন্টেড তাদের জন্য লং ওয়ে, কারণ এখানে অনেক সময় পাবলিক ফান্ডে অ্যাক্সেস থাকে না, বাট পাবলিক ফান্ডের অ্যাক্সেসটা আবার যারা ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা লিভ টু রিমেইন, তাদের ক্ষেত্রে আবার চাইলেই আপনি বেশিরভাগ ক্ষেত্রে অপশন আছে যে উইথড্র দ্যাট রেস্ট্রিকশন, নো রিকোর্স অফ পাবলিক ফান্ডের যে রেস্ট্রিকশন আছে এটা চাইলে কিন্তু উইথড্র করা যায়, স্পেশালি যারা উইথ দ্য চিলড্রেন, এই ক্ষেত্রে কিন্তু হোম অফিস অনেকটা নমনীয় এবং তারা এটা উইথড্র করে। হ্যাঁ, এই রেস্ট্রিকশনটা চেঞ্জ করার জন্য আরেকটা আবার অ্যাপ্লিকেশন করতে হয় আলাদা করে। কারণ এই যে 7 ইয়ার্সের রুটের অ্যাপ্লিকেশনটা না, দেখেন আপনি যদি ইমাজিন করেন যে দ্য অ্যামাউন্ট অফ পিপল ইন দ্য ইউকে, তো অনেকেই কিন্তু যে সেটেলমেন্টের জন্য যে রেস্ট্রিকশনগুলো বা যে আপকামিং যদি চেঞ্জ আসে, অনেকেই কিন্তু এদেশে সেটেল হইতে বিট ডিফিকাল্ট হবে, কারণ অনেকের এই প্রপার পিওআই ট্যাক্স অনেকেই কিন্তু ঠিকমতো কাজ করতেছে না, অনেকেই অনেকভাবে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। তো তারা যখন সেটেলমেন্টে যাবে, অথবা দে উইল বি ডিনাইড ফ্রম দ্য সেটেলমেন্ট, তাদের যখন সেটেলমেন্ট পাবে না তারা, তখন কিন্তু তাদের বেশিরভাগ দেখেন যাদের বাচ্চা কাচ্চা আছে, দে উইল বি সামহাউ রিলাইং অন, অনলি তারা রিলাই করবে এই তাদের চাইল্ডের 7 ইয়ার্স রুটের জন্য। সো আপকামিং ডেজ মনে করেন নেক্সট 2-3 ইয়ার্সে হিউজ অ্যামাউন্ট অফ অথবা ভাস্ট মেজরিটি একটা গ্রুপ আসবে যারা অ্যাপ্লিকেশনই করবে টু দ্য ইউকে অন দ্য বেসিস অফ দেয়ার চাইল্ড। এবং এইসব ক্ষেত্রেও দেখবেন আপকামিং ক্ষেত্রে বা আপকামিং ডেজে হোম অফিসও এইসব বিষয়টাতে দেখবেন একটু দে উইল কাম আপ উইথ সামথিং নিউ ডকুমেন্টস ও নিউ রেস্ট্রিকশন, এগুলো নিয়ে আসবে। আচ্ছা, এখনো পর্যন্ত এটা একটু স্ট্রেট ফরওয়ার্ডই মনে হচ্ছে, যে যদি এখন পর্যন্ত অনেকে স্ট্রেট ফরওয়ার্ড, এবং অনেকেই কিন্তু জানেন এটার উপরে রিলাই করে দে আর সার্ভাইভিং অ্যান্ড লিভিং ইন দ্য ইউকে, দ্যাট দে উইল অ্যাপ্লাই ফর দ্য 7 ইয়ার্স রুট ইফ দে আর আইএলআর অর ইফ দে আর ইনডিফিনিট লিভ টু রিমেইন স্টাক স্কিল ওয়ার্কার, তারা কিন্তু এটার উপরে রিলাই করতেছে। এটা আচ্ছা, এখানে একটু রিক্যাপ করি, ওই যে আদার কান্ট্রি থেকে যারা আসবে তাদের বাচ্চা যদি এদেশে 7 বছর থাকে, তাহলে তাদের বাচ্চা মনে করলেন যে একটা বাচ্চা এসছে, প্রথমে 3 বছর ছিল, 3 বছর যখন ছিল সে এখানে মুভ করেছে, দেন 7 বছর ছিল, তাহলে তো বাচ্চাটা অটোমেটিক 10 বছর হয়ে গেল। তাহলে বাচ্চাটা, তাহলে যদি বাচ্চার প্যারেন্টস লিগ্যাল থাকে, তাহলে তারা 10 বছরের যে সেটেলমেন্ট রুট সেটা অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা দারুণ সুখবর। কারণ এটা এখানে ধরুন ইমিগ্রেশন লতে কিন্তু দেয়ার ওয়াজ লটস অফ চেঞ্জেস কামিং,
বা অনেকগুলো লুপ হোল আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো প্রতিটা কিন্তু উইল ডিপেন্ডস অন দেয়ার ইন্ডিভিজুয়াল সিনারিও, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস কতটুকু ক্লিয়ার অথবা কতটুকু তারা হোল্ড করে রাখতেছে, এইটার উপর অনেকগুলো জিনিস কিন্তু তারা ডিফাইন করবে অথবা ইমপ্লিকেশনস হবে। আচ্ছা, খুবই চমৎকার। দর্শক আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, যারা যারা আমাদেরকে দেখছেন আপনাদের যদি এই দুটো বিষয়ে কোনো প্রশ্ন মনে এসে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা যে 7 ইয়ার্স চাইল্ডের কথা বললাম আর যে 20 ইয়ার্স রুলসের কথা বললাম, এই দুটোর মধ্যে রিসেন্ট কি কোনো চেঞ্জ এসছে নাকি আগে যে রুলসটা ছিল সেটাই না, কন্টিনিউ? এই দুইটার মধ্যে দেয়ার ইজ মানে রিসেন্ট কোনো চেঞ্জ নাই, বাট এই দুইটার ক্ষেত্রে মানে হোয়াট আই ফিল চেঞ্জ আসবে, কারণ আসতে পারে কারণ এই যে সুইটেবিলিটি গ্রাউন্ডে, ফর এক্সাম্পল ইমিগ্রেশন যারা আপনার সুইটেবিলিটি ইমিগ্রেশন ধরবে, কারণ যারা এই দেশে অবাস্টেয়ার, যারা অনেকে ক্রিমিনালিটির সাথে ইনভলভ, তাদেরকে কিন্তু এই 20 ইয়ার্স রুটেও তারা এখন সহজে তাদেরকে লিভ টু রিমেইনও স্ট্যাটাসটা গ্রান্ট করবে না, কারণ এইসব ক্ষেত্রে তারা বারবার ধ্যানে কিন্তু ফোকাস করতেছে আর্ন সেটেলমেন্ট। তো সেটেলমেন্টটা আপনাকে আর্ন করতে হবে, নট দেয়ার উইল বি নাথিং অটোমেটিক কোনো সেটেলমেন্ট রাখবে না। অনলি বিকজ অফ চাইল্ডের ক্ষেত্রে মাইনর এখনো কোনো চেঞ্জ আসতেছে না, বাট আপকামিং ডেইজে আমরা অনেক চেঞ্জ হতো দেখতে পাবো আমরা। আচ্ছা, যেটা বলেন আর্ন সেটেলমেন্টের কথা যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে যে অ্যাসাইলাম সিকারের যদি আমরা কথাটা জানতে চাই, যে 5 বছর পরে, অর্থাৎ যদি কোনো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়, প্রিভিয়াসলি যেটা ছিল যে 5 বছরে সে একটা লিভ পেতো, দেন সে সেটেলমেন্টে চলে যেতে পারতো। এখন যে আর্ন সেটেলমেন্টের কথা বলা হচ্ছে, এটা কতখানি ইফেক্ট করবে আসলে অ্যাসাইলাম? এখন পর্যন্ত যারা অ্যাসাইলাম সিকার আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্টিল দেখেন এখনো সেমই তারা করছে, তারা এখনো পর্যন্ত রুলসটা সেম আছে, 5 ইয়ার্স রুটে আছে, ঠিক আছে। তো 5 ইয়ার্স রুটে যারা আছে তারা কিন্তু স্টিল 5 ইয়ার্স রুটে সেটেলমেন্ট হবে। তারা যেটা মানে করতেছে যে আপকামিং ডেইজে যারা অ্যাসাইলাম সিকার অ্যাসাইলাম আপনার গ্রান্ট করবে, বা দে উইল কন্টিনিউ টু রিভিউ দোজ অ্যাপ্লিকেশনস, বাট এগুলো কিন্তু আগেও ছিল, বাট এগুলো ইমপ্লিকেশনসটা কতটুকু তারা করবে, হাউ এফেক্টিভলি তারা মনিটর করবে, এটা হলো কোয়েশ্চন। যারা কতটুকু তারা ক্লোজলি মনিটর করবে, কারণ এই দেশে দেখেন আমি সবাইকে বলি, কেউ যদি একটা ভিসা পেয়ে যায়, আপনাকে ওয়েদার অ্যাসাইলাম ওর লিভ টু রিমেইন, মোস্ট অফ দেম কিন্তু ইজ অটোমেটিক্যালি রানিং, স্পেশালি প্রাইভেট লাইফের গুলা। যারা ফ্যামিলি লাইফ, ফর এক্সাম্পল আপনি স্পাউস ভিসা আসছেন, ইট ডাজন্ট ওয়ার্ক ইট আউট, দেন ভিসা কিন্তু রান করে না এটা, বা স্পন্সর ভিসা আসছেন, স্পন্সর নাই, এগুলো কিন্তু রান করে না। বাট প্রাইভেট লাইফে যদি ওয়ান্স ইউ গেট ইনটু দ্য প্রাইভেট লাইফ রুট, এগুলো মোস্ট প্রাইভেট লাইফ রুটগুলো অটোমেটিক্যালি রানিং, কারণ বেশিরভাগ প্রাইভেট লাইফ রুটগুলো আইদার দেয়ার উইল সাম অবস্টাকলস প্রিভিয়াসলি প্রুভড, অথবা 20 ইয়ার্স, অথবা কেউ যে 7 ইয়ার্সের রুটে প্যারেন্টসের ক্ষেত্রে আছে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি রোলিং। সুতরাং এইসব ক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ নট মাচ চেঞ্জ। তো একবার যদি কেউ যে কোনো একটা ভিসা স্ট্যাটাস পেয়ে যায়, হোম অফিস অলসো নট লাইকলি টু ইন্টারভেন। হোম অফিসে কিন্তু সহজে ইন্টারভেন করবে না যদি না আপনি সামথিং ইনএফেক্টিভ অথবা ড্রামাটিক্যালি এমন একটা কিছু করেন। ফর এক্সাম্পল ইয়োর সুইটেবিলিটি কন্ডিশন, ক্রাইম ওর চাইল্ড অ্যাবিউসিভ, এইগুলোতে যদি ইনভলভ না হন, তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনার হোম অফিস উইল নট ইন্টারফেয়ার, সহজেই বলা। কারণ ওই যে অ্যাসাইলামের যে রিভিউয়ের পলিসিটা কিন্তু আগেও ছিল, বাট স্টিল আজ পর্যন্ত ইজ বিন আই থিঙ্ক মোর অ্যারাউন্ড 10-15 ইয়ার্স, ঠিক আছে। স্টিল কিন্তু আমি কাউকে দেখি নাই পার্সোনালি যে সামহাউ অ্যাসাইলাম হ্যাজ বিন রিভিউড অ্যান্ড ট্রাইং টু রিটার্ন ব্যাক। তো এইসব কিন্তু হাইলি আনলাইকলি। এগুলোর মানেই হলো যে দে ওয়ান্টেড টু গিভ এ ক্লিয়ার মেসেজ যে আপনি আসলে কি করতে চান, কারণ এগুলো করার উদ্দেশ্য হয়েছে বিকজ মোস্ট অফ ফাউল ক্লেম লজিং, অনেকগুলো ফাউল ক্লেম লজ হচ্ছে, এই কারণেই দে আর আফটার ইট, এই কারণেই দে ওয়ার্ন পিপল যে যাতে যারা ফাউল ক্লেম তারা যাতে এইগুলোতে না আসে। আচ্ছা, এই কারণগুলোতেই কিন্তু এই আইনগুলা বা দিন দিন স্ট্রিক্টনেসের দিকে তারা যাচ্ছে। কারণ আমরা বেশিরভাগ গত কয়েক বছর আমরা দেখেছি যে অ্যাসাইলাম যারা ক্লেম করেছিল তার বেশিরভাগই ছিল জাস্ট এখানে থাকার জন্য, জেনুইন কেসগুলো ছিল না। তা আপনি বলছেন যে সেটা হচ্ছে, এই যে নতুন স্ট্রিক্টার রুলসের কথা বলছে, সেটা ইমপ্লিমেন্ট হবে কি হবে না আমরা সামনে দেখব, বাট এই রুলসগুলো আগেও ছিল, বাট আমরা এখনো পর্যন্ত সেই ধরনের কোনো খবর পাইনি যে হ্যাঁ, কারণ এখন দেখেন আগে একটা অ্যাসাইলাম যারা ক্লেম করতো ইন 2023, তাদের অনলি টু সিট ফর দ্যার ফার্স্ট ইন্টারভিউ, লাইক দ্যার সাবস্টেন্টিভ মেইন ইন্টারভিউ, ইট টেক্স 7 months 8 months অথবা ইয়ার, অনেক কিছু চলে যাচ্ছে সময়, 1 বছর। বাট এখন রিসেন্টলি সিন্স 2025 একটা অ্যাসাইলাম ক্লেম যখন করা হয়, তারা উইদিন 2.5 মান্থের ভিতরে দে ট্রাই টু কনক্লুড আইদার গ্রান্ট or to refuse. So they are so much তাদের কেস ওয়ার্কার বা পলিসি মেকিংয়ে সামটাইমস দে ক্যান বি ভেরি ফাস্টার। তারা কিন্তু এখন হিউজ ট্র্যাকে, ঠিক আছে। তো এখন চাইলেই কেউ এই যে অ্যাসাইলাম ক্লেম করে সরি
সময় পার করবে, দেয়ার ইজ নাথিং লাইক দিস। এই ধরনের কোনো সম্ভাবনা এখন আর নাই। তারপর অ্যাসাইলাম ক্লেম যদি রিফিউজড হয়, তারা বেল কন্ডিশন দিয়ে দিচ্ছে। বেল কন্ডিশন থাকলে আপনি আবার ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারছেন না। তো টেকনিক্যালি দে আর ডিজাইন ও দে আর ট্রাইং টু অ্যাকচুয়ালি ব্লক অল দোজ ফাউল ক্লেমস। তারা আনওয়ান্টেড এবং আনঅথরাইজড অথবা সময় কাটানোর জন্য যে ক্লেমগুলো, এইগুলোটা তারা আসলে মানে যতটুকু পারে তারাকে ব্লক করার অথবা ডেফার করার চেষ্টা করছে তারা। আচ্ছা, এমন একটি কেস পেয়েছে যে সে অ্যাসাইলাম সিকার ছিল, তার বেল কন্ডিশনও আছে, বাট তাকে আবার ওয়ার্ক পারমিটও দেওয়া হয়েছে, তাহলে সে আসলে কোন ধরনের ওয়ার্ক করার জন্য সে এলিজিবল? আচ্ছা, এখন যারা অ্যাসাইলাম সিকার তাদেরকে আপনার রাইট টু ওয়ার্ক যেটা গ্রান্ট করা হয়, এখন দুইটা ক্যাটাগরি আছে। একটা হলো যারা যখন ক্লেম করে অরিজিনালি হি হ্যাজ এ রাইট টু ওয়ার্ক, ইট ইজ কন্টিনিউইং, ঠিক আছে? সুতরাং অরিজিনালি যদি ফর এক্সাম্পল আমরা যদি বলি ফর এক্সাম্পল স্কিল ওয়ার্কার রুটে কেউ আছে, হি ইজ এ শেফ, ওকে, সে যখন অ্যাসাইলাম ক্লেম করে তার কিন্তু এটাই ক্যারি অন করবে। কেউ যদি কেয়ার ওয়ার্কার হয় এইটাই ক্যারি হবে, কেউ যদি স্টুডেন্ট হয় তার ক্ষেত্রে 20 আওয়ার্স এটাই ক্যারি করবে। অর্থাৎ যে যে জিনিস কাজ দিয়ে শুরু হয়েছিল সেটা কন্টিনিউ করতে থাকবে। তার যে থাকবে। প্রিভিয়াস যে কন্ডিশনটা ছিল এইটার উপরেই কিন্তু তার চলবে এটা, কারণ বলাই থাকে যে তাকে রাইট টু ওয়ার্ক দেওয়া হয় এই কারণে বিকজ হি হ্যাজ অলরেডি হোল্ডিং এ রাইট টু ওয়ার্ক, যে যে ক্যাটাগরিরই হোক, বিকজ সে অরিজিনালি একটা রাইট টু ওয়ার্ক হোল্ড করতো, এই কারণে এটা ক্যারি অন করবে এটা। আচ্ছা, ঠিক আছে? এখন যারা স্টুডেন্ট, সে স্টুডেন্ট, যে কেয়ার সে কেয়ার আর ইয়ে। আচ্ছা, এখন যদি কেউ নতুন করে পায়, ফর এক্সাম্পল ইফ সামওয়ান ভিজিটর, হি ডাজ নট হ্যাভ এ রাইট টু ওয়ার্ক, অথবা কেউ ওভারস্টেয়ার হয়ে গেছে বাই মিস্টেক, অথবা তার স্ট্যাটাস নাই, সে যখন ক্লেম করবে তারা কিন্তু ইমিডিয়েটলি রাইট টু ওয়ার্ক দিবে না। সো হি অর শি মাস্ট ওয়েট 1 ইয়ার। সে 1 ইয়ার ওয়েট করার পরে রাইট টু ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করবে। আগে রাইট টু ওয়ার্ক আমরা দেখতাম ইমেইলে দিয়ে দিলেই হইতো, এখন তারা ফর্ম আপনাকে দিয়ে পাঠাইতে হয়। এখন এই যে রাইট টু ওয়ার্কটা আসবে আপনার, ইউ আর নট অ্যাকচুয়ালি ফ্রি। আপনি চাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন না, আপনাকে দেওয়া হবে ইমিগ্রেশন যে লিস্টেড জবগুলো আছে, এই লিস্টেড জবগুলোতে করতে হবে। তার মধ্যে মোস্টলি কমন এখন আপনার শেফ নাই, রেস্টুরেন্টের কোনো ক্যাটাগরি নাই, রিটেল নাই, কাজ করতে পারবেন আপনি কনস্ট্রাকশন, কেয়ার, আইটি, ডেন্টিস্ট, দোজ কাইন্ড অফ স্কিল জব। তো চাইলেই কিন্তু দেখেন এখন আপনার একজন যে তার লেখাপড়া নাই, তার কোনো সরি একাডেমিক কোয়ালিফিকেশন নাই, চাইলেই কিন্তু সে অন্য কোনো জায়গায় কাজ করতে পারবে না। সে রাইট ডকুমেন্ট হোল্ড করার পরেও কিন্তু সে চাইলেই তারে কেউ কাজে নিবে না, কারণ ওই ক্যাটাগরির কোনো রাইট টু ওয়ার্কের পারমিশনই নাই। আমরা এমনও সময় হয় যে আমরা অনেক সময় লিখি যে হি ইজ ট্রাইং টু এক্সপ্লেন হিজ কন্ডিশন দ্যাট technically apart from that hospitality sector, he does not have any other capacity to work anywhere. Still কিন্তু এইগুলা they don't bother, তারা এইগুলো ইয়ে করে না। এখানে একটা মজার, অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে যে আমার 20 আওয়ার্স পারমিশন আছে, ফর এক্সাম্পল হি ইজ এ স্টুডেন্ট, তার 10 আওয়ার্স পারমিশন আছে অথবা 20 আওয়ার্স। অ্যাকচুয়ালি দিস 10 আওয়ার্স এন্ড 20 আওয়ার্স হি ও শি তারা যে কোনো জায়গায় কাজ করতে পারে। বাট যখনই আপনি এই 10 আওয়ার্স বা 20 আওয়ার্সকে ফুল টাইমে নিয়ে যাবেন, তখন কিন্তু সরি তারা রেস্ট্রিক্ট হয়ে গেল। তারা চাইলেই কোথাও কাজ, মানে এর বাইরে এখন যে ফ্রি বার্ড, তারা দে ক্যান টেক হসপিটালিটি, ক্যাটারিং, কেয়ার, কনস্ট্রাকশন, এনি ক্যাটাগরি, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি রেস্ট্রিকশন কোন ক্ষেত্রে সে কাজ করতে পারবে কি পারবে না। বাট যখনই সে যে ফুল টাইমের পারমিশন নিবে, ফুল টাইম এর কাজ, তখন কিন্তু সে চাইলেই এই হসপিটালিটি, টেস্কো এগুলোতে কাজ করতে পারবে না। তার কাজ করতে হবে কেয়ার এবং কনস্ট্রাকশন, ডেন্টিস্ট, আইটি, এই লিমিটেড সেক্টরটাও তার লিমিট হয়ে যাবে। ওই লিমিটেড সেক্টরের কথা বললেন, ওই লিমিটেড সেক্টরে আসলে কী কী কাজ করা যায় সেটি নিয়েও কিন্তু আমাদের পরিচিত বা আমাদের সম্ভাব্য ক্লায়েন্ট ওদের মধ্যে বেশ একটা কনফিউশন দেখা যায়। আসলে ওই জিনিসটা কোথায় পাওয়া যাবে? যে এটা ইমিগ্রেশন তাদেরকে যখন রাইট টু ওয়ার্ক দেওয়া হয়, তখন ওই লেটারেই আপনার ক্লিয়ারলি দেয় আপনার যে ইমিগ্রেশন যে লিস্ট আছে আপডেটেড, যে ওয়ার্ক ইউ ক্যান ডু, এখানে গেলে আপনি পাবেন লিস্টটা ওয়েবসাইটে গেলে, হোম অফিসের ওয়েবসাইটে। তো টেকনিক্যালি সোফার আই নো এট প্রেজেন্ট দেখেন কেয়ার আছে, কনস্ট্রাকশন আছে, আইটি আছে, ডেন্টিস্ট আছে, মোস্টলি স্কিল্ড যে জবগুলো। এই যে কনস্ট্রাকশনের কথা বলেন, ওই কনস্ট্রাকশনের মধ্যে কি পেইন্টিং পড়ে? বা হ্যাঁ, কনস্ট্রাকশনের সেক্টর এখন আপনি যদি কেউ যদি আপনাকে পেইন্টার হিসেবে নেয়, এটা করতে পারেন আপনি। কেউ যদি আপনাকে ব্রিকলেয়ার হিসেবে নেয়, করতে পারেন। ইন দ্য ওভারঅল ইন কনস্ট্রাকশন সাইটে আপনি কাজ করতে পারবেন, বিকজ স্টিল দে বিলিভ দেয়ার ইজ সাম গ্যাপস ইন দিস সেক্টর। খুবই চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যাদের অনেকগুলো কোয়ারিজ ছিল যে লিমিটেড সেক্টরের কাজগুলো আসলে আপনারা করতে পারবেন কিনা এবং ওগুলো আসলে কিসের মধ্যে পড়ে, আপনারা শুনলেন আমাদের সলিসিটরের কাছ থেকে।
আমরা খুব শীঘ্রই আমাদের প্রোগ্রাম শেষ করতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনি দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে প্রোগ্রাম করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন সবাইকে এটাই বলবো, দেখেন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন আপনি করার আগে বা যে কোনো কিছু করার আগে আমি বলবো নট টু রিলাই অন এনি অনলি সলিসিটার, আপনাকে আপনার নিজেদেরকে এফোর্ট দিতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় কি দেখা যায় কি আমাদের কাছে যখন কেউ আসে বা আইদার ডিসঅ্যাপয়েন্টেড উইথ সামওয়ান অথবা যে কারো উপরে বা অনেক সময় রাইট যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল এটা পায় না, এটার কারণটা হলো বিকজ অ্যাট দ্য সেম টাইম আপনিও যে কেসটা বা যে কাজটা করতেছেন বা যে কাজটা করবেন, যে অ্যাপ্লিকেশনটা করবেন, এটাতে আপনারও ফুললি এফোর্ট ছিল না, আপনার ফুললি এটাতে অ্যাটেনশন ছিল না, ইউ সিম্পলি রিলাইড অন সামওয়ান। এই কারণে সবার প্রতি অনুরোধ থাকবে আপনি যে অ্যাপ্লিকেশনটাই করবেন নিজে এটা সম্বন্ধে কিছুটা জানবেন, এটা কী করতেছেন আপনি, এটাতে কী কী লাগে, এটা ফ্রম নাও অন কিন্তু দেখেন আপনি এই দেশের ওয়েবসাইটে গেলে প্রতিটা জিনিস পাওয়া যায়, প্রতিটা ইনফরমেশন পাওয়া যায়, আপনি পাবেন। সুতরাং আপনি যদি নিজের ক্ষেত্রে নিজে এফোর্ট দেন এবং এটা জানার চেষ্টা করেন, তো এই ক্ষেত্রে দেখবেন আপনি লাইকলি রেজাল্ট যেটা আশা করতেছেন সেটাও পাবেন। স্পেশালি এটি অ্যাসাইলাম ক্ষেত্রে বলেন, 20 ইয়ার্স বলেন, প্রতিটা ক্ষেত্রেই। কারণ আপনি যদি নিজের ক্ষেত্রে নিজে অ্যাটেনশন না দেন, সময় না দেন, অ্যাপ্লিকেশনে অনেক সময় লাইকলি আউটকাম এক্সপেক্টেড থাকলেও এটা অনেক সময় আসে না এটা। তো যারা আজকে সবাই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো প্রোগ্রামে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের দেখছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আয়ন লিগাল শো। উই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেন নেক্সট উইক। ধন্যবাদ।